আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা চাঁদপুরের 5টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। চাঁদপুরের 5টি আসনে মোট বৈধ প্রার্থী এখন পর্যন্ত 30 জন। তার মধ্যে চাঁদপুর 1 কচুয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে এই আসনে বেশিরভাগ সময় বিএনপি জিতেছে এবং এবারের বিএনপি প্রার্থী এহসানুল হক মিলন 3 বার এখান থেকে নির্বাচন করেছেন। তিনি 2 বার জিতেছেন, 1 বার হেরেছেন, সেটা 2008 সালে। তিনি হেরেছিলেন আওয়ামী লীগের প্রার্থীর কাছে। সেই আওয়ামী লীগ এবার নির্বাচনে নেই, স্বাভাবিকভাবেই বিএনপি এখানে একটা ফুরফুরে মেজাজে থাকবে। আমরা যদি একটু ভোটের হিসাবগুলো দেখে নেই চাঁদপুর 1-এর। চাঁদপুর 1-এর মোট ভোটার 3,56,489 জন, নারী ভোটার 1,71,679, পুরুষ ভোটার 1,84,807 এবং এর মধ্যে 3 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন চাঁদপুর 1-এ। 2008 সালের পরে এখানে তরুণ ভোটার হয়েছেন মোট, সেটা সেই সংখ্যাটা 1,36,437 জন, যারা প্রথমবারের মতো এবারে নির্বাচনে ভোট দিতে চলেছেন। সেই সংখ্যাটা মোট ভোটারের 38%, 38.27। আমরা যদি চাঁদপুর 2 আসনটি দেখি, এটি মতলব উত্তর এবং মতলব দক্ষিণ নিয়ে গঠিত। এই আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে 3 বার বিএনপি এবং 2 বার আওয়ামী লীগ জিতেছে। আগের নির্বাচনগুলোতে জাতীয় পার্টির ভোট থাকলেও জামায়াতের ভোট এখানে কম দেখা গেছে। যদি একটু চাঁদপুর 2 আসনের ভোটের হিসাবটা দেখি, চাঁদপুর দিয়ে মোট ভোটার 5,01,061 জন, নারী ভোটার 2,44,559, পুরুষ ভোটার 2,56,500 জন। তৃতীয় লিঙ্গের মোট 2 জন ভোটার আছেন এখানে এবং নতুন ভোটার বা তরুণ ভোটার যাদেরকে বলছি আমরা, 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা এখানে 2,29,662, সেটা মোট ভোটারের প্রায় 46%, প্রায় অর্ধেকের কাছাকাছি এখানে তরুণ ভোটার, যারা প্রথমবারের মতো চাঁদপুর 2 আসনে ভোট দেবেন। একটা বড় ফ্যাক্টর হবেন তারা, ধারণাই করা যায়। চাঁদপুর 3 আসন সদর এবং হাইমচর নিয়ে গঠিত। এই আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে 4 বার বিএনপি এবং 1 বার আওয়ামী লীগ জিতেছে। আগের নির্বাচনগুলোতে জাতীয় পার্টি এবং জামায়াতের ভোট এখানে কম দেখা গেছে, মূলত আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের সংখ্যাই এখানে বেশি। তার মধ্যে বিএনপি 4 বার জিতেছে, 1 বার আওয়ামী লীগ জিতেছে এই আসনে। আমরা চাঁদপুর 3 আসনের যদি ভোটের হিসাবটা দেখি, মোট ভোটার 5,46,331, নারী ভোটার 2,63,628, পুরুষ ভোটার 2,82,701 জন। এখানে 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যা 2,34,745, অর্থাৎ প্রায় 43% মোট ভোটারের, 42.97%, প্রায় 43% ভোটার প্রথমবারের মতো এবার ভোট দিতে চলেছেন চাঁদপুর 3 আসনে। এবং চাঁদপুর 3-এর এই ভোটারের সংখ্যাটা খুবই উল্লেখ করার মতো, প্রায় অর্ধেকের কাছাকাছি ভোটার তারা এবার প্রথমবারের মতো ভোট দেবেন। স্বাভাবিকভাবেই তাদের যে ভোটের মুভমেন্ট, তারা কাদের দিকে ঝোঁকেন সেটা অনেক বেশি নির্ভর করবে জয় পরাজয়ের ক্ষেত্রে। চাঁদপুর 4 আসনটা, এটা ফরিদগঞ্জ নিয়ে গঠিত। ফরিদগঞ্জ আসনে 91 সাল থেকে 2008 সাল পর্যন্ত সবগুলো নির্বাচনে বিএনপি জিতেছে, কিন্তু এখানে উল্লেখযোগ্য সংখ্যায় আওয়ামী লীগের ভোটও আছে, কিন্তু জামায়াত এবং জাতীয় পার্টির ভোট এখানে সেই তুলনায় অনেক কম। চাঁদপুর 4 আসনের যদি ভোটের হিসাবটা একটু দেখি, চাঁদপুর 4-এ মোট ভোটার 4,631 জন, নারী ভোটার এখানে 1,92,000-এর বেশি, পুরুষ ভোটার 2,08,603 জন। তৃতীয় লিঙ্গের 1 জন ভোটার আছেন এখানে এবং তরুণ ভোটার যারা 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন নির্বাচনে, এবার প্রথমবারের মতো ভোট দেবেন কোনো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনে, সেই সংখ্যাটা 1,77,000-এর বেশি 4 লাখ ভোটারের মধ্যে, সেটা মোট ভোটারের প্রায় 44%। চাঁদপুর 5 আসন, চাঁদপুরের সর্বশেষ আসন এটি, হাজীগঞ্জ এবং শাহরাস্তি।
এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত সব নির্বাচনে 3 বার বিএনপি এবং 2 বার আওয়ামী লীগ জিতেছে। আমরা যদি একটু ভোটের হিসাবটা দেখি চাঁদপুর 5-এর মোট ভোটার 5,26,678 জন, নারী ভোটার 2,57,432, পুরুষ ভোটার 2,69,243 জন। 2008 সালের পরে যারা ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 2,31,692 জন, সেটা মোট ভোটারের। এই আসনের মোট ভোটারের 43.99 ভোটার, যেটা প্রথমবারের মতো তারা ভোট দেবেন এবং তারাই নির্ধারণ করবেন, ধারণা করা যায় তারা নির্ধারণ করবেন জয় পরাজয়, কারণ তারা প্রথমবারের মতো কোনো ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনে ভোট দেবেন। স্বাভাবিকভাবে এই ভোটারদের উপস্থিতির সংখ্যাটাও বেশি হবে, সেটা স্বাভাবিক। আমরা চাঁদপুরের 5টি আসনের আমরা ভোটের হিসাব দেখছিলাম আগের নির্বাচনগুলোর। এই পর্যায়ে একটু মাঠের খবর জানবো। আমার সহকর্মী আলামিন ভূঁইয়া, তিনি চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আলামিন ভূঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের অঙ্কে। খুব ভালো লাগছে আপনার সঙ্গে যুক্ত হয়ে। একটু মাঠের পরিচয়টা যদি, মানে পরিস্থিতিটা যদি একটু জানান আমাদের, কারণ সবগুলো আসলে আমি দেখছি উল্লেখযোগ্য সংখ্যায় তরুণ ভোটার আছে এবং চাঁদপুর আসলে পুরো যদি জেলাটাকে আমরা একভাবে দেখি পাখির চোখে, তাহলে এটা আসলে বিএনপির ঘাঁটি বলা যায়। বিএনপি বরাবর এখানে ভালো করেছে। সেই জায়গায় এবারের চিত্রটা কিরকম? ধন্যবাদ মাহবুব। চাঁদপুরের আসলে বরাবরই এটা বিএনপি অধ্যুষিত একটা, মানে 5টা আসনই প্রায় বিএনপি অধ্যুষিত ছিল এবং তারা বিএনপির যে দুর্গ সেটা আসলে খুব বেশি সময়ে কেউই এই দুর্গ ভাঙতে পারেননি। 8 সালের পরে চাঁদপুরের চিত্রটা একটু ভিন্ন ছিল, অর্থাৎ 8-এর নির্বাচন থেকে আওয়ামী লীগ একটা প্রভাব খাটানোর চেষ্টা করেছে এবং সেখানে আওয়ামী লীগের জয়ও ছিল, যদিও সেই নির্বাচনগুলো নিয়ে নানান বিতর্ক আছে, আমরা সেই দিকে না গেলেও চাঁদপুরের চিত্রটা আসলে ভিন্ন। চাঁদপুরের যে তরুণ ভোটার তারা আসলে রাজনীতির যে স্লোগান, তারা সেই স্লোগানে নয়, তারা আসলে ফলাফলে বিশ্বাসী। তারা চাচ্ছেন যে কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ভবিষ্যতের নিশ্চিত বার্তা দিতে পারে এমন রাজনৈতিক দলকে তারা আসলে বেছে নেবেন। এবং উল্লেখযোগ্য যে সংখ্যক যে তরুণ ভোটার, তারা আসলে এবারের যে প্রেক্ষাপট অর্থাৎ ভোটের যে বাস্তবতা, সেই বাস্তবতায় তারা আসলে একটা ভারসাম্য করছেন, অর্থাৎ তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা যারা পূরণ করতে পারবেন তারাই আসলে তাদেরকেই তারা। এর বাইরে যদি আমরা নারী ভোটারদের কথা বলি, তারা আসলে তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা এখন পর্যন্ত মাঠের যে চিত্র, তারা আসলে ক্ষমতাধর নয়, তারা একজন দায়িত্বশীল রাজনীতিবিদ চান, যেখানে তারা তাদের মাধ্যমে নিরাপত্তা, সম্মান, শিক্ষা এবং পরিবারের বিষয়ে যিনি সংবেদনশীল, এরকম নেতৃত্ব আসলে তারা নারীরা বেছে নেবেন বলে এখানকার নারীদের সাথে কথা বলে জানা গেছে। আসলে সব মিলিয়ে বলা যায় যে চাঁদপুরের যে তরুণ এবং নারী ভোটার, তারা নিজেদের প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা তারা খুঁজছেন এবং এটাই এখন আসলে ভোটের অঙ্কে বড় একটা প্রভাব ফেলবে বলে তাদের ধারণা। আলামিন ভূঁইয়া, মানে এখানে বিএনপির মধ্যে কোনো ধরনের অন্তদ্বন্দ্ব বা কোন্দল বা বিদ্রোহী প্রার্থী, এগুলো কোনো ধরনের ফ্যাক্টর হবে কিনা, মূল বিএনপি আসলে কোনো চ্যালেঞ্জে আছে কিনা, আমি সেটা একটু জানতে চাইছি। 5টা আসনে যদি আমরা একটু আলাদা আলাদা আমরা ওইভাবে বিবেচনা করি, সেক্ষেত্রে আসলে দুটো আসনে আসলে চ্যালেঞ্জ আছে। চাঁদপুর 2 অর্থাৎ মতলব উত্তর এবং মতলব দক্ষিণ, এই আসনে বিএনপির আসলে একজন প্রার্থী বিএনপি ঘোষণা করেছে, ডক্টর জালালউদ্দিন। তার ওইখানে বিদ্রোহী প্রার্থী একজন দাঁড়িয়েছেন, যার নাম হচ্ছে এটাকে আমরা যদি চাঁদপুর 1-এর কথা বলি, সেটা হচ্ছে যে আচ্ছা 2-এর কথা যেটা বলছিলাম আর কি, 2-এর বিএনপি নাজমুল হুদা, অর্থাৎ উনিও কিন্তু এখানে বিএনপি সমর্থিত ছিল, তিনিও বিদ্রোহী, যদিও তিনি বিদ্রোহী দাবি করতে নারাজ। তিনি বলছেন যে মতলব উত্তর এবং দক্ষিণের যে নেতৃত্ব এবং জনগণ, তারা আসলে তাকে চান, সেই জন্য যেহেতু বিএনপি তাকে মনোনয়ন দেয়নি, তিনি সেই মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন, আগাচ্ছেন আর কি। অর্থাৎ যদিও হাইকোর্ট এবং হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তিনি আসলে বাতিল ঘোষণা হয়েছেন, বাট তিনি সর্বশেষ দৌড়টা দিচ্ছেন। এই যে কোন্দলটা, অর্থাৎ বিএনপি এবং বিদ্রোহী, এই দুইটা পক্ষের যে মাঝখানে জোটের প্রার্থী হচ্ছেন বিল্লাল হোসেন মিয়াজি। কেউ কেউ ধারণা করছেন যে এই দুই পক্ষের কোন্দলের কারণে সেখানে 11 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী এগিয়ে থাকবেন। এর বাইরে কিন্তু ইসলামী আন্দোলনও প্রায় সক্রিয় সেখানে। ইসলামী আন্দোলনের মানসুর আহমেদ সাকি, যিনি চাঁদপুর 2 আসনে অর্থাৎ মতলব উত্তর এবং দক্ষিণ, সেখানে তিনিও এগিয়ে
আছেন। সুতরাং এই যে জালালউদ্দিন এবং বিএনপি যিনি বিদ্রোহী প্রার্থী, এই দুই পক্ষের কোন্দলের কারণে এই দুইজন এগিয়ে যাবে এরকম একটা ধারণা করা যাচ্ছে। এর বাইরে আরেকটি কোন্দল আছে বিএনপির মধ্যে, সেটা হচ্ছে চাঁদপুর 4 অর্থাৎ ফরিদগঞ্জ আসনে। সেখানেও বিএনপির কেন্দ্রীয় একজন নেতা হারুনুর রশিদ, তিনি তাকে বিএনপি মনোনয়ন দিয়েছেন। এর বাইরে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক যিনি ছিলেন আব্দুল হান্নান, অর্থাৎ এম এ হান্নান যাকে বলে, তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি তাকে মনোনয়ন দেয়নি এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে সেখানে প্রতিনিধিত্ব নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনিও তাকে বিদ্রোহী প্রার্থী বলতে নারাজ। তিনি বলছেন যে সেখানকার যেখানে রাজনীতির নেতাকর্মী যারা ছিলেন বিএনপির বিভিন্ন সময় গত 17 বছরের, এই সময়টাতে তিনি তাদের সাথে ছিলেন এবং তাদের আকাঙ্ক্ষা হচ্ছে তিনি সেখানকার রাজনীতির নীতি নির্ধারক হতে পারেন। মানে এখানে বিএনপির প্রতিপক্ষ বিএনপি এরকমটাই পুরো চাঁদপুরের যে দুটি আসনের কথা আপনি উল্লেখ করলেন, বাকি আসনগুলো বিএনপি অনেকটা নির্ভর এগিয়ে আছেন। এর বাইরে জোটের কিছু প্রার্থী আছেন। যদি জোটের প্রার্থী চাঁদপুর 5 নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে চাঁদপুর 5-এ জোটের প্রার্থী হয়েছেন এলডিপির নিয়ামুল বশির, কিন্তু জোটের যে বড় একটি অংশ জামাত, তারা আসলে তাকে মেনে নিতে পারছেন না। তারা বিভিন্ন ধরনের সভা সেমিনারে তাদের এবং বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস, এখন পর্যন্ত তাদের পক্ষে যিনি জামাতের মনোনীত প্রার্থী ছিলেন তাকে নিয়েও এখন তারা প্রচারণা চালাচ্ছে। শেষ পর্যন্ত কি হবে এটা আসলে বলা মুশকিল। এর বাইরে বিএনপি প্রার্থী মুমিনুল হক, প্রকৌশলী মুমিনুল হক, তারও কিন্তু নির্বাচনী হলফনামার তথ্য গোপনের যে একটা অভিযোগ, সেই অভিযোগ নিয়ে হাইকোর্টের মামলা প্রক্রিয়াধীন আছে, যেটা আগামীকাল হয়তো রায় আসবে। সেখানেও বাতিল হওয়ার একটা সুযোগ আছে বলে আশঙ্কা আছে। জি, আলামিন ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য চাঁদপুর থেকে। সহকর্মী আলামিন ভূঁইয়া বলছিলেন চাঁদপুরের এই মুহূর্তের মাঠের পরিস্থিতি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি ভোটের অঙ্কে, ফিরছি, সঙ্গেই থাকবেন আসলে। আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। এ পর্যায়ে একটু যুক্ত করে নেব রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলমকে। আমরা চাঁদপুরের 5টি আসন নিয়ে কথা বলছি। অধ্যাপক শাহ আলম, চাঁদপুরের এই 5টি আসনে আমরা ঐতিহ্যগতভাবে দেখেছি যে বিএনপির একটা ভালো অবস্থা সবসময় থাকে ফলাফলে। সেখানে কখনো কখনো আওয়ামী লীগ জিতেছে, কিন্তু বেশি সংখ্যক বারই এখানে বিএনপি ভালো করেছে। এবারে আসলে কোনো ধরনের পরিস্থিতি আপনি দেখেন কিনা, আপনার বিশ্লেষণটা কি? আমি দেখছিলাম যে এখানে তরুণ ভোটারের সংখ্যা কোনো আসনে প্রায় 46% পর্যন্ত তরুণ ভোটারও আছে এই 5টি আসনের মধ্যে কোনো আসনে, সেই জায়গায়। ধন্যবাদ আমাকে সংযুক্ত করবার জন্য। আমি যেহেতু এই অঞ্চলকে ঘিরেই আমার বেড়ে ওঠা, জন্ম বেড়ে ওঠা, আমি যেটা দেখেছি এই অঞ্চলটি জাতীয়তাবাদী দল বিএনপি অধ্যুষিত একটি এলাকা, যার কারণে গত 4টে ইলেকশনে 3টি ইলেকশন নির্বাচনে বিএনপি জয়যুক্ত হয়েছে এবং আমি নিজে ভোটের সময় দেখেছি এই অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ ধানের শীষকে বিজয়ী করবার জন্য তারা উঠে পড়ে লেগে থাকে। এবং এই অঞ্চলটি, এই চাঁদপুর জেলাটি, যাকে ইলিশের নগরী বলা হয়, ইলিশ খ্যাত রাজধানী চাঁদপুর, আপনারা যদি বাস্তব চিত্র তুলে ধরেন তাহলে দেখবেন বিএনপির এখানে পরিসংখ্যানে যেটা এবং বাস্তব চিত্র যেটা, সেটা হচ্ছে বিএনপির জাতীয়তাবাদী দলের প্রার্থীরা, তাদের সমূহ সম্ভাবনা রয়েছে এবং অন্য অনেক প্রার্থী আছে যাদের জামানত বাজেয়াপ্ত হবে এসব এলাকায়। এটা আমি নিজে দেখেছি। বিশেষ করে 2001 সালের ইলেকশনে আমি নিজে সরাসরি চাঁদপুর অঞ্চলে প্রত্যক্ষ করেছি এবং দেখেছি এই অঞ্চলের মানুষ একটি দল ধানের শীষের প্রতি মানুষ কত অন্ধ, কত ভক্ত। আপনি কি মনে করছেন যে আগে যে নির্বাচনগুলোতে যেভাবে এই অঞ্চলের মানুষের ভোট দেওয়া যে অভ্যস্ততা, সেটা এই যে তরুণ ভোটার যারা 2008 সালের পরে যারা ভোটার হয়েছে, সেই
কোনো কোনো আসনে সেই সংখ্যাটা 44%, 46%, তারাও কি একই ধারায় ভোট দেবেন, একই অভ্যস্ততায়? হ্যাঁ হ্যাঁ, এই অবস্থা এবং দিন দিন বিএনপির জনপ্রিয়তা বেরিয়েছে। এবং আপনি জানেন চাঁদপুরের 5-1-এর এমন এক ব্যক্তিত্ব এখানে আছে যিনি এক নামে চিনি, ডক্টর আনম এহসানুল হক মিলন, চাঁদপুরে এক কসুয়া, যিনি বারবার নির্বাচিত এমপি হয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের শিক্ষার আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য কোয়ালিটি এডুকেশনকে। কিন্তু অনেকগুলো আসনে তো বিএনপির প্রতিপক্ষ আসলে বিএনপি, সেখানে দলীয় কোন্দল আছে দলের ভেতরে, মানে এটা ফলাফলে কোনো প্রভাব ফেলবে বলে মনে করেন কিনা? না, সেটা কোনো ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। ইতোমধ্যে কাজ চলছে ওই বিদ্রোহীদের বসিয়ে দেওয়ার জন্য। তাদের ইমোশন, তারা দীর্ঘদিন রাজনীতি করেছে, এখন তারা এমপি কে হতে না চায়, সবাই তো এমপি হতে চায়, যার কারণ তারা দাঁড়িয়েছে এটাকে মিনিমাইজ করবার জন্য কাজ চলছে। তবে এখানে মার্কাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি ধানের শীষের যে জোয়ার, এই জোয়ারে ওই ওই বাধাগুলা থাকবে না। না, কিন্তু কেউ কেউ তো বলেন যে তরুণ ভোটাররা যারা প্রথমবার এবার ভোট দেবেন, যারা তরুণ, আগে কখনো কোনো ক্রেডিবল ইলেকশনে ভোট দেননি, তারা আসলে মার্কা দেখেন না, তারা আরো অনেক কিছু প্রত্যাশা করেন। এখন যেটা মার্কা দেখুক আর প্রার্থী দেখুক, যাই দেখুক, অঞ্চল কি বলে, ওই তরুণ ভোটার তার বাবা কি বলে, তার মা কি বলে, সেটা দেখবে। এবং এই অঞ্চলটার পরিবেশটা হচ্ছে জাতীয়তাবাদী আবহাওয়ার পরিবেশ। এবং এখানে বিগত 4টে ইলেকশনের মধ্যে 3টিতে বিএনপি জয়যুক্ত হয়েছে। এবং এই অঞ্চলটি আপনি বাস্তবে যদি দেখেন, নিরন্ন খেটে খাওয়া মানুষ, তাদের একটাই কথা, ধানের শীষের বাইরে তারা ভোট না, দেবে ঠিক আছে, আপনি যেটি বলছেন এটা যে আমি যদি সেই বাস্তবে ধারাবাহিকতা, দেখেছি। আগের ভোটের ধারাবাহিকতা থাকে এই তরুণ ভোটারদের মধ্যেও, সেটি আপনি বলছেন যে এরকম থাকবে বলে আপনি ধারণা করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম যুক্ত হওয়ার জন্য আমাদের আজকের ভোটের অঙ্কে। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম, আমাদের মতো করে আমরা অঙ্ক মিলিয়েছি। আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকেই মেলাতে হবে। কোন হিসেবে সেটি মেলাবেন সেটা আপনিই ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায় রাজশাহী এবং মেহেরপুরের ভোটের অঙ্ক নিয়ে। সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।